2 বছর আগে সাফা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। হুট করে তার চোখ আটকা পড়ে 5 বছরের একটা বাচ্চার উপর। একটা 5 বছরের মেয়ে মাথায় হাত দিয়ে কাঁদছে। মাথা ফেটে গেছে মনে হয়। সাফা রাস্তা ক্রস করে মেয়েটার সামনে দাঁড়ায়। নিজের এক হাত তার কপালে চেপে ধরে। আস্তে করে জিজ্ঞেস করে, নাম কি তোমার বাবু? মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, নিহা। মাথা ফেটেছে কিভাবে? রাস্তায় পড়ে গেছি ইটের সাথে লেগে। তুমি এখানে কি করো? মায়ের সাথে এসেছি। মাকে খুঁজে পাচ্ছি না তাই খুঁজতেছিলাম। কোথায় যেন গেছে? সাফা বুঝতে পারছে মেয়েটার কষ্ট হচ্ছে তাই সে কান্না করছে। সাফা মেয়েটাকে কোলে তুলে নিল। মেয়েটা অদ্ভুতভাবে তাকে দেখছে। সাফা একটা সিএনজিকে দাঁড় করিয়ে উঠে পড়ে যাওয়ার আগে পাশের ফলের দোকানদারকে বলে যায় ওর আম্মু খুঁজতে আসলে বলবেন। এনএসসি হসপিটালে নিয়ে গেছি। দোকানদার মাথা ঝাঁকিয়ে ঠিক আছে বলেছে। সাফা বাচ্চাটাকে ধরে আছে। মাথা থেকে প্রচুর রক্ত বের হয়েছে। তবে সাফা সেদিকে তাকাতে পারছে না। রক্তে তার প্রচণ্ড রকমের ফুগিয়া আছে। তাই সে এত রক্ত একসাথে দেখতে পারে না। দেখলেই মাথা ঘুরে। সাফা বাচ্চাটার সাথে নানা ভঙ্গিতে কথা বলছে, যাতে সে তার ব্যথা ভুলে থাকতে পারে। নিভৃ রোগী দেখছে। এখন বাচ্চাদের ওয়ার্ডা আছে। বাচ্চাদের প্রতি তার বিশেষ ভালোবাসা কাজ করে। বাচ্চাদের সাথে থাকলে তাকে মোটেও রাগী, ভয়ঙ্কর মনে হয় না। মনে হয় কত ভালোবাসে সে সবাইকে। সবার ভালোবাসাই তার প্রাপ্য। বাচ্চারাও তাকে খুব ভালোবাসে। এক কথায় নিভৃর জন্য পাগল এরা। নিভৃ বাচ্চাদের সাথে নানা ভঙ্গিতে গল্প করছে। আর যুবতী নতুন নার্সগুলো তাকে দেখছে। এক কথায় ডাহজাব ডাহজাব করে দেখছে। নিভৃ একটা বাচ্চাকে কোলে নিয়েছে। নিয়ে হাত নাচিয়ে নাচিয়ে তাকে নাচ করাচ্ছে আর বাচ্চাটা খিলখিল করে হেসে উঠেছে। তা দেখে নিভৃ হাসছে। নিভৃ আজকের মতো কাজ প্রায় শেষ তাই উঠে দাঁড়িয়েছে। আজ তার অপারেশন নেই। তাই বিকেলেই বাসায় যাবে বলে ঠিক করে। নিভৃ কাচের গ্লাসের দরজা ঠেলে বাইরে আসতেই ধাক্কা। নিভৃ নিজের সাথে ধাক্কা ধাক্কি মোটেও পছন্দ করে না। কারণ হসপিটালের নার্সরা প্রায় অজুহাত দিয়ে বা এমনই গায়ে পড়ে তার উপর হসপিটালে বেশিরভাগ মানুষ চিকিৎসার বদলে তাকে দেখতে আসে তাই কড়া সিকিউরিটির ব্যবস্থা করেছে সে। রোগী ছাড়া হসপিটালে আসা নিষেধ। নিভৃ রেগে সামনে তাকায়। সাফাকে এভাবে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হয়। পা থেকে মাথা পর্যন্ত একবার পর্যবেক্ষণ করে। সাদা গোল জামায় সাফাকে সাদা পরি লাগছে। চুলগুলো আজ খোপা করে রেখেছে তবুও কিছু অবাধ্য চুল সামনে এসে তার নীলাভ চোখের পাপড়ির উপর পড়ছে। ক্লান্ত লাগছে তাকে। কপালে বিন্দু বিন্দু ঘাম, সাথে নাকেও ঘাম জমে আছে। সাফার চিৎকারে নিভৃ তার দিকে তাকায়। আপনি এখানেও? আজব তো, হসপিটাল কি আপনার বাপের? মনে তো হয় তাই। তা না হলে এখানেও মডেলিং করতে চলে আসতেন না। আজেবাজে কথা রাখো। আর বাচ্চাটার কি হয়েছে বলো? সাফা অদ্ভুতভাবে তাকিয়ে দেখছে নিভৃকে। তার ধারণা মতে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর পেশা হল ডাক্তারি। এটার মতো ভয়ঙ্কর আর কিছু নেই। আর সব ডাক্তারগুলো খারুস আর ভয়াবহ হয়। তাছাড়া ডাক্তারদের চেহারা দেখলেও তার ভয় করে। কেমন যেন বদসূরত হয় তারা। তার জীবনে এই প্রথম তার মনে হচ্ছে এই পোশাকটাতে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকেই পারফেক্ট লাগছে। সাদা অ্যাফ্রন, ভিতরে সাদা শার্ট, কালো প্যান্ট, গলায় ঝুলানো স্টেথোস্কোপ, আর সেই সবুজ চোখ, যা মেয়েদের ফুটবল করার একমাত্র হাতিয়ার এই ছেলের কাছে। ভয়ঙ্কর সৌন্দর্যে মণ্ডাত্ম এই ছেলে। নিভৃ সাফার চোখের সামনে বিরক্তি নিয়ে তুড়ি বাজিয়ে বলে ওঠে, সমস্যাটা কি? এভাবে তাকিয়ে না থেকে বলো কি হয়েছে বাচ্চাটার?
আর বাচ্চাটা তোমার কে? আমার কেউ না, বাচ্চাটা রাস্তায় পেয়েছি। কিন্তু এত কথা আপনাকে কেন বলবো? ডাক্তার কই? সিস্টার দিয়া, নিভ্র চেঁচিয়ে ডাক উঠে। ইয়েস স্যার। বাচ্চাটাকে ওর কোল থেকে নেও, মাথায় ব্লেডাহং হচ্ছে, ইমিডিয়েটলি সেলাই দিতে হবে। এই আপনি কি সব বলছেন? দেখেন, এটা শুটিং করার টাইম না। বাচ্চাটা সত্যিই অসুস্থ, ওকে সত্যিই ডাক্তারের প্রয়োজন। আপনার মতো নকল ডাক্তার মানে মডাহাল ফডাহাল কে না বুঝলেন? নিভ্র জবাব দিল না। বাচ্চাটাকে কোল থেকে নিয়ে নিল। সে জানে এই মেয়েকে একটা বললে এ আরও তিনটে শুনিয়ে দিবে। নার্স দিয়া বলে, আরে ম্যাম, আপনি জানেন না উনি ডাক্তার? আরে উনি নিভ্র নীল। সাফা হা করে নিভ্র দিকে তাকিয়ে আছে। এবার আবার ডাক্তার? সাফা অবাক হয়ে বলে ওঠে, এই আপনি কি দশভুজা? কত কিছু করেন আপনি। একবার ভিলেন, একবার মডাহাল, আর এখন ডাক্তার। হাউ ক্যান দিস পসিবল? কেমনে? নিভ্র সাফার চোখ বড় করা দেখে হালকা হাসে। যা দেখে দিয়ার মুখ হা হয়ে যায়। তার 3 বছরের চাকরিতে সে কখনো নিভ্রনীলকে কোনো মেয়েকে দেখে হাসতে দেখেনি। নিভ্র বাচ্চাটাকে দিয়ার কোলে দিয়ে বলে ওঠে, দ্রুত জরুরি বিভাগে নিয়ে যাও, আমি আসছি। দিয়া হাঁটা দেয় বাচ্চাটাকে কোলে নিয়ে, আর বারবার পিছনে ঘুরে তাকিয়ে দেখে। তার তো মাথায় ডাকছে না, এই ভয়ঙ্কর প্রাণী নিভ্র বিনা করানে নোটিশ ছাড়া হসল কেমনে? ভয়াবহ ব্যাপার। এটা নিয়ে আজ সবার সাথে একটা সমালোচনার পাহাড় তৈরি করা যাবে। নিভ্র অ্যাফ্রনের নিচ দিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে সোজা হয়ে বলে, বাচ্চাটার ফ্যামিলি মেম্বার কই? আমি কি জানি? আমি তো ওকে রাস্তায় পেয়েছি। এসব ছাড়েন, শুধু এটা বলেন, আপনি সত্যিই ডাক্তার? তোমার এখনো সন্দেহ আছে? ভ্রু কুচকে বলে ওঠে, হুম আছে। হোয়াট? না মানে আপনি একজন হয়ে এত কিছু কিভাবে করেন সেটাই সন্দেহ হচ্ছে। আর কি পেশায় আপনি নিয়োজিত আছেন বলবেন? তোমার মনে হয় আর কয়টা বাকি আছে? মনে তো হয় আরও 10-12টা। নিভ্র আবার মুখ টিপে হাসল। তারপরে পিছনে ঘুরে বলে, আর নেই। আপনার বাকি পেশাগুলোর মাঝে এটা সুন্দর বেশি, তাই আজ থেকে আপনার নাম চেঞ্জ করা হলো। নিভ্র আবার পিড়ে তাকায়। তাকিয়ে বলে, তা কি নাম দিবে এবার? ভিলেন বাদ, মডাহাল ফডাহল বাদ, শুধু ডাক্তার সাহেব বলেই একটা মিষ্টি হাসি দেয়। নিভ্র অদ্ভুত নজরে দেখে সেই হাসি। মুখের চারপাশে চোখ বুলিয়ে গালের টোলটা খুঁজে, কিন্তু ব্যর্থ হয় সে। চোখমুখ না খিঁচলে বা দাঁত বে না করলে সাফার টোল দেখা যায় না। নিভ্র ডাহান হাত দিয়ে সামনের চুলগুলো পিছনে নিল। সবুজ চোখগুলো সরু করে সাফার দিকে তাকাল। কিছুক্ষণ তাকিয়েই পিছনে ঘুরে সামনে হাঁটা দেয়। সাফার সামনে আসা চুলগুলো হাত দিয়ে সরাতেই ভিজা ভিজা লাগে। হাতটা সামনে এনে রক্তাক্ত হাত দেখেই সাফার মাথা ঘুরে উঠে, ঘামে তার কপাল ভিজে ওঠে। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে আসে। আজ দুপুরে সে লাঞ্চ করেনি। বাবা বাসায় ছিল না, আর তার বাবা না থাকলে তার খেতে ভালো লাগে না। সব মিলিয়ে শরীর ফুরবল থাকায় সাফা ধাম করে সেন্সলেস হয়ে পড়ে যায়। নিভ্র অনেকটাই চলে এসেছে, পিছনে কিছু পড়ার হালকা আওয়াজে নিভ্র পিছনে ঘুরেই সাফাকে দেখল না। নিচের দিকে তাকিয়ে সে চকিতেই সাফার কাছে গেল। ডাহান হাত ধরে ঘড়ির দিকে তাকিয়ে পাল্লর রেট চেক করল। খুব ধীর গতি দেখেই বুঝতে পারে দুর্বলতাটা। নিভ্র চারপাশে একবার তাকাল। একবার ভাবছে কোলে তুলে নিবে, আবার কেন যেন নিতে পারছে না। তবুও সবকিছু উপেক্ষা করে সাফাকে কোলে তুলে নিল। সাথে সাথে নিভ্র হার্ট দ্রুত গতিতে চলতে শুরু করে। নিঃশ্বাস দীর্ঘ হয়ে আসে। নিভ্র চোখ বুজে কয়েকটা নিঃশ্বাস নিল। জীবনে প্রথম সে এমন কম বয়সের কোনো যুবতীকে কোলে নিয়েছে। তার মতো স্ট্রং লোকেরও কাঁপাকাঁপি হচ্ছে ভাবতেই তার অবাক লাগে।
নিভ্র সাফাকে বেডা শুয়ে দিল। এক হাতের রক্ত পরিষ্কার করে দিল। নার্সকে সেলাইন নিয়ে আসতে বলল। স্যালাইন আনতেই ডাহান হাতে লাগিয়ে দিল। নার্স অবাক হয়ে দেখছে। বয়স্ক হওয়াই তার অদ্ভুত লাগছে ব্যাপারটা। নিভ্র সাধারণত মেয়েদের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখে। এখানে নিজের রুমের চেকআপ বেডা শুয়ে দিয়েছে। ব্যাপারটা ভিন্ন, তবুও নিভ্র রোগীদের প্রতি যত্নবান ভেবে তিনি এড়িয়ে গেলেন। নিভ্র নিজের রুম থেকে বেরিয়ে গেল। মনে মনে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে ওঠে, কি হচ্ছে তোর নিভ্র? এভাবে ডাহাসপারেট হওয়ার মতো কিছু নেই। কুল কুল। নিভ্র বাচ্চা মেয়েটার মাথায় ব্যান্ডাজ করে দিয়েছে। তাকে একটা কেবিনে রেখেছে। রক্ত একটু বেশিই গেছে, তাই তাকে এক ব্যাগ রক্তও দিতে হয়েছে। সাফার জ্ঞান ফিরতেই নিজেকে এভাবে বেডাল দেখে সে একটু ভয় পেয়ে যায়। সুই, স্যালাইন, ইনজেকশন এসবে তার ভয় হয় খুব। আর হসপিটাল তো তার সবচাইতে অপছন্দের জায়গা। সাফা উঠে দাঁড়িয়ে পড়ে। স্যালাইনটা হাত থেকে কিভাবে খুলবে ভেবে পাচ্ছে না। তাই সম্পূর্ণ স্যালাইন নিয়েই হাঁটা দেয়। এক হাতে স্যালাইন ব্যাগ নিয়ে সাফা নিভ্র রুমে ঘুরছে। এত এত ডাহগ্রি আর প্রাইজ দেখে সে মনে মনে বলে ওঠে, বাপরে বাপ, কি ব্রিলিয়েন্ট! এত জ্ঞান রাখে কই? সব সময় তো দেখি রামগরুরের ছানা হাসতে তার মানা হয়ে ঘুরে বেড়ায় আক্রুর মতো। সাফা দুষ্টু বুদ্ধি নিয়ে নিভ্রকে নকল করা শুরু করে। এই মেয়ে সমস্যা কি? তুমি বেশি কথা বলো। চুপ করো, তা না হলে ফেলে দিব। সাফা নিভ্র অ্যাফ্রনটা গায়ে জড়িয়ে নেয়। বেশ কষ্ট হয় তার, ব্যথাও পায়। তবু অ্যাফ্রনটা পরে স্টেথোস্কোপ কানে দিয়ে রোগী দেখার ভঙ্গিতে বলে ওঠে, কি সমস্যা আপনার? নিভ্র গলা নকল করে। নিজেই আবার রোগীর জায়গায় জবাব দেয়, পেটে ব্যথা। প্যারাসিটামল 2 বেলা খাবেন, ভালো হয়ে যাবে। আর আপনার কি সমস্যা? জ্বর। প্যারাসিটামল 3 বেলা খাবেন। আর আপনার? মাথা ব্যথা। প্যারাসিটামল 4 বেলা, সকালে, দুপুরে, বিকেলে আর রাতে। বলেই হি হি করে হেসে ওঠে। সাফা অ্যাফ্রনটা পরে নাচতে নাচতে সামনে তাকিয়ে থ হয়ে দাঁড়িয়ে যায়। তাড়াতাড়ি নিজের গায়ের অ্যাফ্রনটা নিয়ে টানাটানি করছে। নিভ্র বুকে হাত গুজে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। তার প্রচণ্ড হাসি পাচ্ছে। আর মনে মনে ভাবছে, এই মেয়ে ডাক্তার হলে সব রোগী মারা পড়ত। সব রোগের জন্য প্যারাসিটামল দিয়ে দিবে, তাও 3 বেলা। সাফা ভয় অ্যাফ্রনটা খুলতে যাচ্ছে, তাই হাতের স্যালাইনের কারণে ব্যথা পাচ্ছে। নিভ্র বুকের হাতগুলো নামিয়ে নেয়। সোজা হয়ে সাফার সামনে এসে দাঁড়ায়। সাফার হাতগুলো অ্যাফ্রন থেকে ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে হাত দিয়ে সাফার গা থেকে অ্যাফ্রনটা খুলে দেয়। কান থেকে স্টেথোস্কোপটাও খুলে পাশের টেবিলে রেখে দেয়। সাফা অবাক হয়ে দেখছে। সে ভেবেছে তাকে আজ বেশ ঝাড়ি খেতে হবে। ভাগ্য ভালো, এমন কিছুই হয়নি। নিভ্র এবার সরু চোখে তাকিয়ে বলে, প্যারাসিটামল যদি সব রোগের ওষুধ হয় তবে আমাদের মতো ডাক্তারের প্রয়োজন ছিল না। ভাগ্যিস তুমি ডাক্তারি পড়নি, তা না হলে রোগীরা এমনই মারা যেত। যে হারে প্যারাসিটামল 2 বেলা 3 বেলা 4 বেলা করছো, হার্ট অ্যাটাক করলেও তুমি এই প্যারাসিটামল দিতে? মাই গড! বলে হালকা মাথা ঝাঁকিয়ে হেসে ওঠে। সাফা সব ভুলে অপলক তাকিয়ে আছে। সে জানতই না এই গোমরা মুখ ছেলেটা হাসতেও পারে। আর হাসলেও একে এত সুন্দর লাগে, ভাবা যায়। সাফা অবাক হয়ে দেখছে। সাফাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিভ্র হাসি থামিয়ে দিল। সাফার ভাবনার ইতি হলেই সে বলে, মেয়েটা কেমন আছে? ভালো আছে। দেখা করতে পারি? চল আমার সাথে। তবে তার আগে তোমার স্যালাইন খুলে দিই। তা না হলে স্যালাইন প্রায় শেষ, যে কোনো সময় রক্ত উঠে যেতে পারে। এদিকে এসো। সাফা লাফিয়ে 2 কদম দূরে গিয়ে করুণ সুরে বলে ওঠে।
না না, খুলতে হবে না, ব্যথা পাবো। প্লিজ জজ। খুলতে হবে না মানে কি? এটা না খুললে তোমার হাতের রক্ত স্যালাইনের নলে উঠে যাবে। এদিকে এসো মানে এসো, ফাইজলামি করবা না। দেখেন, আমি কি আপনাকে এটা লাগাতে বলেছি? না তো, আপনি নিজেই লাগিয়েছেন। এখন আমি খুলতে চাই না, তাই খুলব না। প্লিজ জজ, আপনি এটা খুলিয়েন না। জানেন কত ব্যথা হবে? আও, আমার তো এখনই কষ্ট হচ্ছে। সাফার কথা শুনে নিভ্র বিরক্ত হল। এক পা দু পা করে এগিয়ে গেল সাফার কাছে। এক টানে ওকে নিজে কাছে এনে কোমর জড়িয়ে নিতেই সাফা যেন আকাশ থেকে পড়েছে। এমন করে তাকিয়ে আছে, চোখ বড় বড় হয়ে গেছে। নিভ্র এই সুযোগটা কাজে লাগিয়ে হাতের স্যালাইনটা খুলে দিতে সাফা ব্যথা পায়। ব্যথার কারণে সাফার চোখে পানি চলে আসে। নিভ্র বলে, কিছুক্ষণ পরেই ভালো হয়ে যাবে, এখন কান্নাকাটি করবে না। ঝগড়ায় তো এক নাম্বার, আর সামান্য সুইকে ভয় পাও। আজব মেয়ে তুমি। আমি তো তোমাকে সাহসী মনে করেছি, যেভাবে সবার সামনে আমার মাথা ফাটিয়েছ। এভাবে তাকাবে না, চলো মেয়েটার কাছে। নিভ্র মনে মনে হাসল। সাফার এমন মুখ ফুলানো দৃশ্য দেখে তার ভালোই লাগে, সাথে হাসি পায়। পরক্ষণেই আবার নিজেকে সামলে নেয় নিভ্র। সাফা বাচ্চা মেয়েটার সাথে কথা বলছে, তাকে গল্প শোনাচ্ছে। নিভ্র সোফায় বসে দেখছে ওদের। সাফা হাত নাড়িয়ে গল্প বলছে। নিভ্র স্থির দৃষ্টি দিয়ে রেখেছে তাদের দিকে। হঠাৎ একটা মহিলা হাউমাউ করে কেঁদে রুমে ডাক পড়ে। সাফা নিভ্র দুজেই অবাক হয়। সাফার হাতের ভাঁজ থেকে বাচ্চাটা চেঁচিয়ে বলে, আম্মু আম্মু, আমি এখানে, তুমি কোথায় ছিলে? সাফা বুঝতে পারে বাচ্চাটার মাই। সাফা সরে উনাকে জায়গা করে দেয়, আর মুচকি হেসে নিভ্র পাশে বসে পড়ে। নিভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারে এরা মা মেয়ে। সাথে সাথে তার মাথার রগগুলো ফুলে উঠে। মনে মনে বলে, কেমন মা মেয়েকে রাস্তায় একা রেখে ঘুরে। নিভ্র বিরক্তির সাথে রাগ নিয়ে মহিলাটাকে কিছু বলবে বলে বসা থেকে উঠে দাঁড়ায়। সাফা নিভ্র হাত ধরে বসিয়ে দেয়, আর তাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলে, মায়ের গায়ে স্পেশাল একটা গন্ধ থাকে, বুঝলেন? সে গন্ধ শুধু সন্তানরাই পায়। আমি যখন ভূতের মুভি দেখে তার কোলে গুটিসুটি মেরে জড়িয়ে ঘুমাতাম, তখনই এটা পেতাম। মা তো জোনাকির আলোর মতোই আমাদেরকে আলোকিত করে। দেখেন, বাচ্চাটা এতক্ষণ চুপ করেছিল, কিন্তু মাকে পেয়ে এসে ব্যথা ভুলে তার সাথে কেমন হেসে হেসে কথা বলছে। কত খুশি দেখাচ্ছে, মাকে জড়িয়ে গায়ের ঘ্রাণ নিচ্ছে। নিভ্র সাফার দিকে তাকিয়ে আছে। মায়ের সম্পর্কে বলা কথাগুলো তার কলিজা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, চোখ ভিজে আসছে। হঠাৎ পুরনো কথা মনে হতেই সে সাফার হাত ঝাড়ি দিয়ে উঠে দাঁড়ায়। বাচ্চাটাকে আর তার মাকে একবার দেখে কাচের গ্লাস ঠেলে বেরিয়ে যায়। সাফা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিভ্র পিছনে ছুট লাগায়। নিভ্র সোজা নিচে চলে যায়। হসপিটালের সামনে বিশাল বাগান, ফুলের গাছে ভরপুর জায়গাটা। বাগানের পাশেই পার্কিং এরিয়া। নিভ্র বাসায় যাবে বলে সেদিকে হাঁটা দেয়। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই দিকটার লাইটগুলো এখনো জ্বালান হয়নি। নিভ্র এগোতেই সাফা ওর হাত ধরে ফেলে। রাগী রাগী গলায় হাঁপাতে হাঁপাতে বলে, আপনি কি মানুষ বলেন তো? আমার কিন্তু সন্দেহ আছে, মনে হয় এলিয়ে টাইপের কিছু হবেন। তা না হলে এত তাড়াতাড়ি কিভাবে নিচে নেমে এলেন? তুমি হয়তো জানো না, লিফট আছে হসপিটালে। আমি লিফট দিয়েই নেমেছি। আর রাত হয়ে এসেছে প্রায়, বাসায় যাও। আরে দাঁড়ান না, এই বাগানটা সুন্দর তো। এটার চাইতে বড় কথা, ওই বাচ্চাটার সাথে দেখা না করে চলে এলেন যে। ওকে বাই তো বলে আসতে পারেন। চলেন। না, বাই বলতে হবে না, মুডাহ নেই। আমি বাসায় যাব।
আর বকবক না করে যাও এখান থেকে। সাফা গাল ফুলিয়ে দাঁড়িয়ে পড়ে। এই লোক এমন কেন? একটু নর্মাল বিহেভ করলে কি হয়? সাফা চারপাশে চোখ বুলাতেই চেঁচিয়ে উঠে। নিভ্র এমন চেঁচামেচি শুনে দ্রুত সাফার কাছে এসে দাঁড়ায়। সাফা খুশিতে গদগদ হয়ে হাত দুটো একসাথে মুষ্টিবদ্ধ করে বলে, ওয়াও, জোনাকির আলো। নিভ্র ঘুরে দাঁড়াল। সামনে তাকিয়ে দেখে সারা বাগান জোনাকির আলোতে আলোকিত হয়ে আছে। নিভ্র আবার সাফার দিকে তাকাল। সাফার গায়ে এসে জোনাকি বসছে। সাফাকে জোনাকিরা নিজের আলো দিয়ে আলোকিত করছে। হলুদ আলোয় আলোকিত। নিভ্র অবাক হয়ে দেখছে। তার মনে হচ্ছে তার সাথে কিছু একটা হচ্ছে। ভয়ঙ্কর কিছু হচ্ছে। হঠাৎ সে সাফার পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এক হাত সাফার কোমরে রেখে আর এক হাত সাফার ডাহান হাতে রাখে। সাফা চকতেই তাকায়। তার সারা শরীরে শিহরণ দিচ্ছে মনে হয়। সাফা ঘাড় ঘুরিয়ে তাকায়। নিভ্র ইশারায় চুপ থেকে সামনে তাকাতে বলে। সাফা চোখ সরিয়ে সামনে তাকায়। নিভ্র সাফার ডাহান হাতের পিঠ নিজের ডাহান হাতে নিয়ে তার সামনে লম্বা করে বাড়িয়ে দিল। সাথে সাথে একঝাঁক জোনাকি উড়ে এসে সাফার হাতে বসে। সাফা তো খুশিতে নেচে দিবে টাইপের অবস্থা। সাফা ঘুরে নিভ্র দিকে তাকায়। নিভ্র তাকায়। দুজন দুজনের চোখে অদ্ভুতভাবে হারায়। নিভ্র সবুজ চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সাফার নীলাভ চোখ। নিভ্রের মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকলে না জানি কি হয়, তাই ধীরে হাত সরিয়ে নিয়ে দূরে দাঁড়ায়। সাফা জোনাকিগুলোর দিকে তাকায়। তার চোখে মুখেও জোনাকি উড়ে এসে বসছে। সাফা মুখ কুঁচকে আছে। আবার সেই টোল দৃশ্যমান হয়ে ওঠে। জোনাকির আলোতে তা আরো সুন্দর দেখাচ্ছে। নিভ্র ইচ্ছে করছে এবার হাত রাখতে সেই ভয়ঙ্কর গর্তে। নিভ্র মনের অজান্তেই পকেট থেকে মোবাইল বের করে কিছু ছবি তুলে নেয়। সাফা জোনাকিগুলো নিয়ে খেলছে। এদিক ওদিক ঘুরছে। এবার কিছু জোনাকি মুঠোয় ভরে নিভ্র সামনে দাঁড়ায়। নিভ্র তখন চকিতে ফোনটা পকেটে ডাকিয়ে নেয়। তাকে দেখে মনে হচ্ছে সে চুরি করেছে। সাফা ভ্রুকুচকে বলে, কি করছেন? আপনাকে দেখে কেমন চোর চোর গন্ধ আসছে। নিভ্র মনে মনে আওড়ায়, আমি কি সত্যিই চুরি করেছি? নাকি আমার গুরুত্বপূর্ণ কিছু চুরি হয়ে গেছে? সাফার দিকে রাগ মিশ্রিত চোখে তাকাতেই সাফা বলে, আরে মজা করছিলাম। এত বড় ডাক্তার সাহেব কি চুরি করতে পারে, আবার আপনি দশভুজা? যাই হোক, হাতের দিকে তাকান। নিভ্র ভ্রুকুচকাতেই সাফা শাসনের সুরে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? সুন্দর করে তাকান। নিভ্র ভ্রু ঠিক করে তাকাতেই সাফা তার হাতের একঝাঁক জোনাকি ছেড়ে দেয়। জোনাকিগুলো নিভ্র গায়ে মুখে আছড়ে পড়ে। আর সাফা খিলখিল করে হেসে বলে, অন্ধকার জায়গাটাকে আলোকিত করতে তো বেশি কিছু না, একঝাঁক আলোই যথেষ্ট। আর তা যদি হয় জোনাকির আলো, তবে তো আর কথাই নেই। জোনাকির সোনালি আলোয় ডাহ যাবে অন্ধকার। আর কত সময় নষ্ট করবে জোনাকির পিছনে ঘুরে? নিভ্র সরু চোখে বাঁকা প্রশ্ন। সময় নষ্টের কি আছে? আপনার ভালো না লাগলে যেতে পারেন। আমি এখানে আরো কিছুক্ষণ থাকব। জোনাকির দিকে তাকিয়ে বলে সাফা। নিভ্র প্রতিবারের মতো এবার আর বিরক্ত হয় না। সে পাশে থাকা দেয়ালটাতে ঠেস দিয়ে দাঁড়ায়। রাত একটু বেড়েছে, তবে এখনো ঘন কালো রাত হয়নি। এই বোধ হয় ৮টা বাজবে। সাফা সেই সন্ধ্যা থেকেই জোনাকি নিয়ে পড়ে আছে। নিভ্র তখন থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফাকে দেখছে। ইদানিং তার সাথে কি হচ্ছে এটা সে নিজেই বুঝতে পারছে না। কেন যে মেয়েটাকে দেখলেই তার মনের সেই ভয়ঙ্কর শব্দগুলো দ্রুত থেকে দ্রুত গতিবেগে চলতে থাকে। মনের মাঝে অনেক কেনর জন্ম হয়, কিন্তু সে উত্তর খুঁজে পায় না। তবে সে এটা জানে কোনো এক ভয়ঙ্কর মাতাল, তাই সে ডাহছে। তার অন্ধকারে অচ্ছন্ন জীবনে এক বিস্তর আলোর আগমন হচ্ছে, যেটা তার মতো তুখর ব্যক্তি বুঝতে পারছে না।
তবে কেন যেন সে বুঝতেও চাইছে না। ভালোই লাগছে তার। মনে হয় বিষণ্ণতার চাদর ঠেলে মুগ্ধতা ডাকতে চাইছে। সাফার বাবার কলে তার হুঁশ হয়। এত সময় সে জোনাকির আলো দেখতে এতটাই মুগ্ধ ছিল যে ভুলেই গেছে ঘড়িতে কয়টা বাজে। বাবার কল রিসিভ করে ফোন কানে নিতেই অপর পাশ থেকে চিন্তিত কণ্ঠে তার বাবা বলে ওঠে, মা কোথায় তুমি? আসবা কখন? এত রাতে তুমি বাইরে থাকার মেয়ে না। কোনো কি বিপদ হয়েছে? আমি নিতে আসি? কোথায় তুমি বাবাকে বলো। বাবার চিন্তায় ডাহলা ডাহলা প্রশ্ন শুনে সাফা মোবাইল কান থেকে সরিয়ে টাইম দেখে। এত রাত হয়ে গেছে দেখে সে জিহ্বায় কামড় দেয়। বিড়বিড় করে কি সব বলে। তারপর আবার বাবাকে উত্তর দেয়, না বাবা আসতে হবে না। একটা কাজে এসেছি। তাড়াতাড়ি আসছি, চিন্তা করো না। সাফা মোবাইলটা ব্যাগে নিয়ে নিভ্রুর সামনে দাঁড়ায়। নিভ্রু ফোন নিয়ে বিজি এমন একটা ভাব দেখায়। সাফা চুপচাপ দাঁড়িয়ে আছে। নিভ্রু একটা ভ্রু তুলে বলে, কি হয়েছে? জোনাকি দেখা এত তাড়াতাড়ি শেষ? না, দেখার তো অনেক ইচ্ছে, তাও অনেকক্ষণ পর্যন্ত। কিন্তু এখন বাসায় যেতে হবে। তবে আমার একটা কাজ আছে, যদি একটু হেল্প করতেন। নিভ্রু এবার সোজা হয়ে দাঁড়িয়ে ফোন পকেটে নিতে নিতে বলে, তা কি হেল্প লাগবে তোমার? একটা কাচের বোতল লাগবে, প্লিজজ এনে দেন। কেন? আগে জোগাড় করেন, তারপরই দেখবেন কেন। প্লিজ জজ। নিভ্রু মুখটা কুঁচকে নিল। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে এবার বিরক্ত এবং সন্দেহ নিয়ে ভাবছে কি করবে। তবুও সোজা হাঁটা দেয়। সেও দেখতে চায় কি করবে এই সাফা কাচের বোতল দিয়ে। কিছুক্ষণ পরেই নিভ্রু একটা ছোট কাচের বক্স নিয়ে আসে। সাফার হাত টেনে বক্সটা ধরিয়ে দিয়ে বলে, বোতল পাইনি। এটা ঢাকটাযুক্ত বক্স, এটা দিয়ে কি করতে চাও করো। সাফা বক্সে মুখ খুলে নিভ্রু হাতেই রাখে। আর বলে, আমি কিছু জোনাকি ধরে এতে জমা করব। আপনি কিন্তু ঢাকনাটা ঠিকভাবে লাগিয়ে দিবেন। ঠিক আছে। নিভ্রু আহাম্মকের মতো তাকিয়ে আছে। সাফা তার হাতে একটা চিমটি কেটে হাত বাড়িয়ে জোনাকি ধরছে। নিভ্রু গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে। সাফা গাড়ির একপাশে বক্সটা ধরে তাকিয়ে তাকিয়ে জোনাকিগুলো দেখছে। মাঝে মাঝে রিক্স বা সিএনজি আসলে ডাক দিচ্ছে। নিভ্রু গাড়ি থেকে বেরিয়ে এসে বলে, আমি দিয়ে আসব। গাড়িতে উঠে বসো। সাফা যেন এই সুযোগটাই খুঁজছিল, তবুও ভাব নিয়ে বলে, লাগবে না, আমি নিজেই যেতে পারব। তাহলে আর কি করার, যাও। সাফা ভাবতে পারেনি এমন করে বলবে নিভ্রু। নিভ্রু গাড়ির দিকে এগিয়ে যেতে সাফা দৌড়ে এসে সামনে দাঁড়িয়ে বলে, আপনি এমন কেন বলেন তো? মেয়েদের সাথে কেউ এভাবে কথা বলে? বলে? তাহলে কিভাবে কথা বলে? চোখ বাঁকিয়ে প্রশ্ন ছুড়ে নিভ্রু। আরে মেয়েদের সাথে সুন্দর করে কথা বলতে হয়, মন থেকে কথা বলতে হয়। সবচাইতে বড় কথা, এত পাট দেখিয়ে কথা বলতে নেই। বুঝলেন? বুঝলাম। এবার কি তুমি যাবে? অবশ্যই। এত রাতে আমি একা কিভাবে যাব বলেন? আমার ভয় করে না বুঝি? আমাকে ভয় পাও না তুমি? গম্ভীর হয়ে বলে নিভ্রু। আরে আপনাকে ভয় কেন পাব? আমার তো আপনাকে একটুও ভয় লাগে না। উল্ট আমার মনে হয় আপনি আমাকে ভয় পান। কথাটা বলেই সাফা ভ্রু নাচাতে লাগে। নিভ্রু একবার সাফার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। গটগট করে হেঁটে গাড়িতে বসে পড়ে। বিপরীত পাশের দরজাটা খুলে দেয়। সাফা বক্সটা কোলে নিয়ে বসে পড়ে। নিভ্রু গাড়ি স্টার্ট দেয়। নিভ্রু গাড়ি চালাচ্ছে। সাফা বক্স ঘুরিয়ে ঘুরিয়ে জোনাকি দেখছে। কিছুক্ষণ পরে নিভ্রু সাফার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কিভাবে? নিভ্রু গাড়ি থামায়।
বক্সটা সাফার হাত থেকে নিয়ে গাড়ির পিছনে রাখে। ব্যাগটাও পিছনে রাখে, তা না হলে পড়ে যাবে। যত্নের সাথে সাফার উড়ন্ত উড়োনাটা ভালো করে গায়ে জড়িয়ে দেয়। জানালা দিয়ে হালকা বাতাস আসছে। নিভ্রু অপলক সাফার দিকে তাকিয়ে আছে। সাফার মুখে উপর ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। নিভ্রু মনের বিরুদ্ধে গিয়ে সেই চুলগুলোকে তার গাল থেকে সরিয়ে দিল। কানের একপাশে গুছে দিয়ে বিড়বিড় করে বলে, তুমি আমার কাছে আগুনের মতো। আগুন যেভাবে এসে জ্বালিয়ে দেয় তুমিও জ্বালাচ্ছ। আর আগুন চলে গেলে যেমন পোড়া কয়লার ধোঁয়া উড়ে তুমি চলে গেলেও মনে অবস্থা তেমন হয়। কেন? নিভ্রু দীর্ঘশ্বাস নিয়ে গাড়ি চালায়। মাঝে মাঝে আর চোখে সাফাকে দেখে। আবার বাতাসে উড়না উড়ে এলোমেলো হলে তা ঠিক করে দেয়। সাফার ঘরের সামনে গাড়ি থামায়। নিভ্রু সাফাকে ডাকতে চাইছে না। মনের মাঝে যেন তার দুই সত্তা কাজ করছে। একটা বলছে এটা সাধারণ একটা মেয়ে, এত দরদ দেখানোর কি আছে। না চাইতেও তার প্রতি যত্ন, দরদ হচ্ছে কেন, এটা নিভ্রু অজানা। আর একটা বলছে এটা একটা ভয়ঙ্কর অনুভূতি, যা এই মেয়েই তোমার মনে জাগিয়েছে। নিভ্রু দুই সত্তাকে উপেক্ষা করে সাফাকে ডাহ। সাফা সাফা। সাফার এমন কঠিন ঘুম দেখে নিভ্রু হতবাক। এত গভীর ঘুম কিভাবে, তাও এত কম সময়ে? নিভ্রু সাফার উড়োনাটা হালকা নাড়ায়। সাফার সাথে সাথে ধরফরিয়ে উঠে। নিভ্রকে দেখে কিছুক্ষণ ভাবে সে। তারপর বলে, সরি, আসলে বেশি বাতাসে আমার ঘুম চলে আসে, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। ইটস ওকে। যাও, তোমার বাসা চলে এসেছে। আপনাকে ধন্যবাদ পৌঁছে দেওয়ার জন্য। তুমি আবার ধন্যবাদও দিতে পারো? ঠোঁট বাঁকিয়ে বলে নিভ্রু। এভাবে বলেন কেন? মুখ গোমরা করে বলে সাফা। নিভ্রু জবাব দিল না। সামনের দিকে তাকায়। সাফা ঠাস করে গাড়ি থেকে বেরিয়ে ঠুসস করে দরজাটা বন্ধ করে দেয়। জানালার কাছে মাথা দিয়ে বলে, আপনি কখনোই বউ খুঁজে পাবেন না, বুঝলেন? বউ যদি পেতে চান তিতা করলার মতো কথা বাদ দিয়ে মেয়েদের সাথে কিউট করে কথা বলতে শিখেন, বুঝলেন ডাস সাহেব? সাফা সোজা হেঁটে গেট দিয়ে ডাস যায়। নিভ্রু মুচকি হেসে তাকায়। আর মনে মনে বলে, সত্যিই পোড়া কয়লার মতো ধোঁয়া উঠছে। কিন্তু কেন? নিভ্রু নিজের বাসার সামনে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নামতে যাবে, এমন সময় সাফার জোনাকির বক্সটা আর তার ব্যাগটা চোখে পড়ে। নিভ্রু সেগুলো হাতে নিয়ে কিছুক্ষণ ভাবে কি করবে এগুলো। তারপর এগুলো নিয়েই ঘরের দরজার সামনে দাঁড়ায়। রিং রিং কলিং বেল বাজার শব্দে রাফা কান খাড়া করে। তার দৃষ্টি এখনো টিভির দিকে। হাতের রিমোটা টিপতেই আবার কলিং বেল বেজে উঠল। রাফা কিঞ্চিত বিরক্ত হল। এদিক ওদিক তাকিয়ে কাজের লোকগুলোকে খুঁজল। না পেয়ে সে আরও রেগে গেল। বাসায় 5টা কাজের লোক, কিন্তু প্রয়োজনের সময় একটাও কাজে আসে না। সারা দিন এদিক ওদিক ছুটোছুটি। রাফ একরাশ বিরক্তি নিয়ে রিমোটটা টেবিলের উপর রাখল। বড় বড় পা ফেলে দরজার সামনে দাঁড়াল। পিতলের কাজ খজ্জিত বিশাল দরজা। রাফা দরজার হেন্ডাহাল দুটিতে হাত রেখে টেনে তা খুলল। সামনের ব্যক্তিকে দেখে তার এত বিরক্তি আর রাগ নিমিষেই উদাও হয়ে গেল। নিভ্রু কানে ফোন নিয়ে কথা বলছে। তার এক হাতে সাফার জিনিসগুলো। রাফা অবাক হল। নিভ্রু প্রতি তার যে আলাদা ফিলিংস আছে তা ভাই বোনের মতোই। আসল কথা, নিভ্রু ভাইয়াকে রাফার খুব অদ্ভুত লাগে। তার সব সময় কার ইচ্ছে সে নিভ্রের সাথে 2 কাপ কফি হাতে বারান্দায় গল্পগুজব করবে। আর নিভ্রু ভাইয়া উচ্চ শব্দে হেসে উঠবে। কিন্তু নিভ্রু তেমন না। সে সব সময় এত গম্ভীর কেন হয়ে থাকে এটা তার জানা নেই। তবে তার নিভ্রু ভাইয়াকে দারুণ লাগে। বান্ধবীরা যখন ডাহয়েরির ভাজে তার ভাইয়ার ছবি লুকিয়ে রাখে আর মাঝে মাঝে উকি ঝুঁকি দিয়ে দেখে, তখন তো তার আরও ভালো লাগে। সবাই কিছুক্ষণ পরপর তার ভাইয়া সম্পর্কে জানতে চায়।
আর সে মুডাহ নিয়ে বলে, এখন অত সময় নেই। আর ভাইয়া ইদানিং কাজে বিজি থাকে, তাই তার সাথে তেমন গল্প করা হয় না। যদিও নিভ্রর সাথে তার মোটেও গল্প করা হয় না, তবুও সবাইকে ইনিয়ে বিনিয়ে কত কত কথা যে সে বানিয়ে বলে তার কোনো ইয়াতা নেই। নিভ্র এক ভ্রু তুলে বলে ওঠে, হা করে তাকিয়ে কি দেখছিস? দরজার সামনে থেকে সর, আমি ভিতরে যাব। রাফা নিজের ভাবনার সুত ছিঁড়ে একপাশে হয়ে দাঁড়িয়ে পড়ে। নিভ্র ডাকতে ডাকতে বলে ওঠে, একটা গরম হট কফি পাঠাতে বল। রাফা দৌড়ে রান্নাঘরে গিয়ে কফি পাঠাতে বলে নিভ্র রুমে। নিভ্র নিজের অ্যাফ্রনটা সোফায় মেলে দিয়ে জিনিসগুলো বেডরুমের চেয়ারের উপর রাখতেই তার মনে হচ্ছে তার রুমে কেউ আছে। সাথে সাথে তার মেজাজ বকে যায়। রাগী চোখে এদিক ওদিক তাকায়। তারপর সে তার বিছানার দিকে তাকাতেই তার রাগ নুনে যায়। বিছানার লোকটি বলে ওঠে, হ্যাঁ চ্যাম্প, এদিকে এসো। নিভ্র মুখে হাসির রেখা টেনে তার পাশে বসে পড়ে মুখে বলে উঠে, তা দাদাজান কি মনে করে আমার রুমে এলেন? জরুরি একটা কথা ছিল। বলেন। তোমার ওই দিনের অ্যাটাককারী কে? আমি জানতে চাই কার এত বড় সাহস আমার নাতি নিভ্রনীলের মাথায় আঘাত করে। কার? নিভ্র এবার চিন্তায় মগ্ন হয়। তার মনে পড়ে যায় সাফার কথা। একবার চোখের পাতা ফেলতেই তার চোখে সাফার প্রতিবিম্ব ফুটে ওঠে। সাথে সাথে সে আবার চোখ খুলে তাকায়। আবার কি ভেবে বাঁকা হাসে। সে মনে করেছিল মেয়েটা ভয়ঙ্কর সাহসী হবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করেছে সাফা। যে মেয়েগুলির শব্দেই হকচটিয়ে যায়, সুইকে ভয় পায়, কানে হাত দিয়ে চোখ বুজে থাকে, আবার তো রক্ত দেখে কাঁপাকাঁপি করে, সেন্সলেস হয়ে যায় সে, আর যাই হোক সাহসী হতে পারে না। তবে নিভ্রকে কেন যেন সে ভয় পায় না, এই কেন তার জানা নেই। দাদার কথায় সে ভাবনা থেকে বেরিয়ে আসল। কি হলো বলছো না যে? তেমন কেউ না, মারামারি করতে গিয়েই হাতাহাতি হয়েছে। ইটস নট এ বিগ ম্যাটার। তুমি বল, কি খবর তোমার? আমার আর কি, এই বুড়া বয়সে এসে রাজনীতির মতো কাজ করলে যা হয় আর কি। কাল একটা মিটিংও আছে। তোমার চাচাকে যেতে বলেছি, কিন্তু সে যাবে না, আমাকেই যেতে হবে। আমি কি ভাবছি দাদুভাই পরের ইলেকশনে তোমাকে দাঁড় করাবো। তুমি এমনই সেলিব্রিটি, আবার নেতা হিসেবেও ভালো। আর ডাক্তারি পেশার কথা না হয় নাই বলি। কি বল? এত কিছু এখনো ভাবিনি। ভাবো দাদুভাই, তুমি আমার জায়গায় দাঁড়াবে। অভ্রটা তো রাজিই হচ্ছে না। যাই হোক, ওকে ওর মতো থাকতে দেওয়াই উত্তম। ওকে আজ দেখলাম না যে কোথায় গেছে। আমি কি অত অত সেলিব্রিটি নাকি? আর আমি দশভুজা না যে এক হাতে তোর মতো হাজার কাজ করব। কি বল দাদু? অভ্র নিজের চশমাটা ঠিক করতে করতে রুমে এগিয়ে এল। নিভ্র এক পলক তাকালো। দাদাও একবার তাকালো। অভ্র গায়ের রং ফর্সা, যদিও নিভ্র চাইতে একটু চাপা, তবে তার গোলগোল চোখগুলো দারুণ, যদিও এই দারুণ চোখ সে চশমার মাঝে ডাহ রাখে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখ কারার সুঠাম দেহ। নিভ্র যেমন হিট সেও কম নয়। মেয়েরা যে রাজীবের ছেলে অভ্রনীল রাজীব চৌধুরী বলতে অজ্ঞান, এটা সবার জানা। মেয়েদের থেকে দূরে থাকে না, তবে প্রেমের প্যারায় পড়তে চায় না বলেই মেয়েদের রিজেক্ট করে আসে। অভ্র একগাল হেসে নিভ্র কাঁধ চাপড়ে বসে পড়ে। আবার হেসে বলে ওঠে, নে দেখে নে, মনের মতো করে। কেমন লাগছে আমাকে বল? নিভ্র ভ্রু জোড়া তুলে ঠোঁট কামড়ে হাসে। অভ্র এই হাসি দেখে বলে, ভাই তুই বেঁচে গেলি আমি ছেলে বলে। তা না হলে তোকে তুলে নিয়ে যেতাম। তা তুলে নিয়ে কি করতি? বিয়ে? তুই যে দিন দিন বলদ হয়ে যাচ্ছিস আমার জানা আছে। তুমিও জেনে নেও দাদু, এই ছেলের কথা বর্তা আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। শালা, তোকে যত ভালো ভাবি অতটাও ভালো তুই না। কথাটা বলেই অভ্র বালিশ দিয়ে মারা শুরু করে।
মাহবুব হাসে। তার হাসির তালে ঝুলে পড়া গালটাও লড়ে লড়ে উঠে। মনে মনে দোয়া করে এদের ভালোবাসায় যেন নজর না লাগে। চায়ের কাপে চুমুক দিতে দিতে অভ্র নিভ্র দিকে তাকিয়ে বলে উঠে, ভাই, যে মেয়েটা আমার কোমর ভেঙেছে না, ও আমাকে পেইন কিলারের দাম জিজ্ঞেস করছে। তা দামটা কত রে? নিভ্র চোখ বাঁকিয়ে তাকায়। ডাহান হাত দিয়ে সামনে আসা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে উঠে, মেয়েদের চক্করে পড়েছিস মনে হয়। মোটেও তেমন কিছু না, তবে মেয়েটা একটু ভিন্ন ধাঁচের বুঝলি। ইংলিশ নিয়ে তার ভয়ঙ্কর অবজেক্ট জান। কি বলে সবই অদ্ভুত বলে হেসে উঠে অভ্র। নিভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবনায় ডাহ দেয়। সাফাও যে তাকে 5 টাকা দিতে চেয়েছে কথাট ভেবে সে মৃদু ঠোঁট বাঁকায়। মুগ্ধ হয়ে সে চোখ বুজে সাফার কানে হাত দিয়ে চোখ বুজে দৃশ্যটা দেখে নেয়। জোনাকির আলোতে চকচক করা সেই মুখ আর সেই টোল পড়া হাসি। চোখ বুজেই হাসে নিভ্র। এবার সে কিছুক্ষণ চোখ বুজেই ছিল। ভালোই লাগছে তার, কেমন যেন স্নিগ্ধ অনুভূতি কাজ করছে। অভ্র নিজের ফোনটা পকেট থেকে বের করে ফোনটা অন করল। গ্যালারিতে ডাকতেই ক্যামেরা ফোল্ডাহারে একটা ঘুমন্ত মেয়ের ছবি ফুটে ওঠে। তাতে ক্লিক করতেই তা সম্পূর্ণ স্ক্রিনে জুড়ে ভাসে। অভ্র অপলক তাকিয়ে দেখে সাফাকে টেবিলে মাথা ফেলে ঘুমাতে দেখে তখনই মনের অজান্তেই ছবিটা তুলে নিয়েছে সে। অভ্র কিছুক্ষণ তাকাতেই তার কেমন যেন লেগে উঠে, তাই আবার মোবাইল পকেটে রেখে দেয়। নিভ্র দিকে তাকিয়ে বলে উঠে, নিচে যাচ্ছি, তুই তো কাজ ছাড়া যাবি না, থাক এখানেই পড়ে। বলেই বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। নিভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে। সাফা তার বাবার সাথে বসে কথা বলছে। সে প্রচণ্ড রেগে আছে। তার একটাই কথা, বাবা প্লিজজ না গেলে হয় না? না মা, কেসটা অনেক ইম্পর্ট্যান্ট, তাই যেতেই হবে। আমি যদি পারতাম তাহলে কখনোই যেতে চাইতাম না। তুমি চিন্তা করো না, শাখাও তো খুবই ভালো মানুষ। যদিও তোমাকে সে এই প্রথম দেখবে, তবে তোমাকে মেয়ের মতো রাখবে, তাই চিন্তার কারণ নেই। হলের জন্য অ্যাপ্লাই করেছ? না বাবা, কাল করে দিব। সাফা দীর্ঘনিশ্বাস নিল। চোখে তার পানি চিকচিক করছে। যে কোনো সময় এক ফোঁটা গড়িয়ে পড়তে পারে। তার বাবার সিলেটে পোস্টিং হয়েছে, তাই তাকে ঢাকা ছেড়ে যেতে হবে, কিন্তু সে চায় না বাবাকে ছাড়া থাকতে। তবে না চাইতেও এখন তাকে থাকতে হবে। বাবা মাকে ছাড়া সে একদিনও কোথাও কাটায়নি। এখন কিভাবে থাকবে ভাবতেই তার ভয় লাগছে। সাফা বারান্দায় দাঁড়িয়ে আছে। রাতের আকাশটা সুন্দর, মনে হয় কাল রোদ হবে ভালো। তারাগুলো চিকচিক করে জ্বলছে। হঠাৎ নিজের ব্যাগ আর জোনাকির বক্সের কথা মনে পড়তেই সে তার বাবার মোবাইল দিয়ে তার মোবাইলে কল করে। একটা সুন্দর রিংটোনে নিভ্র চোখ খুলে তাকায়। এটা তার ফোনের রিংটোন না। সে চারপাশে একবার চোখ বুলিয়ে সাফার ব্যাগ দেখতে পায় টেবিলের এক সাইডার চেয়ারের উপর রাখা। ভাগ্যিস দাদা আর অভ্র দেখেনি, দেখলে তাকে কি ভাবত কে জানে। নিভ্র ভাবতেও পারছে না তার কি হয়েছে। নিজেকে কেমন চোর চোর লাগছে। নিভ্র সাফার ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই রিং বেজে ওঠে। একটা লোক আর সাফার ছবি দেখে নিভ্র বুঝতে পারছে এটা সাফার বাবা। স্ক্রিনে বাবা নামটা ভেসে উঠছে বারবার। নিভ্র ফোনটা রিসিভ করে কানে ধরে। সাফা ওই পাশ থেকে বলে, আপনাকে তো ভালো মানুষ মনে করেছি, শেষমেশ আপনি আমার জোনাকি আর ব্যাগ চুরি করেছেন। আল্লাহ আল্লাহ, ফালতু কথা রাখো। একে তো মরার মতো ঘুমিয়েছিলে, তার উপর এই সব আমার গাড়িতে রেখে দিয়েছ। তাই ফালতু কথা রাখো, আমার হসপিটালে এসে এগুলো নিয়ে যাবে। তোমার এই সব জিনিসে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। সো ফালতু বকা বন্ধ কর, আর এখন রাখো।
নিভ্র কল কেটে দিয়ে বুকে হাত দেয়। মেয়েটার ভয়েস শুনলেও তার বুক ধাকধাক করে সাউন্ড আঁকড়ে দম আটকে আসে। সাফার ব্যাগে একটা সাদা রুমাল দেখতে পায় নিভ্র। হাত বাড়িয়ে রুমালটা নেয়। সে জানে একজনের অনুমতি ছাড়া তার ব্যাগে হাত দেওয়া উচিত না, তবুও সে রুমালটা নিল। রুমালটা নাকে ধরতেই এক মিষ্টি ঘ্রাণ নাকে আসে। নিভ্র যেন মুহূর্তে অদ্ভুত অনুভূতি হয়। শরীর যেন শিহরিত হচ্ছে। সাফা হাবার মতো তাকিয়ে আছে মোবাইলের দিকে। কি অদ্ভুত লোক! সাফা বিস্তর মাঠে খালি পায়ে হাঁটছে। পায়ের নিচে সবুজ ঘাস, পরনে তার সবুজ জামদানি, হাত ভর্তি সবুজ কাচের চুড়ি। ঝুমর ঝুমর শব্দ হচ্ছে সেই চুড়ির থেকে, যে শব্দগুলো খোলা মাঠে বাতাসের সাথে ঘুরে বেড়াচ্ছে। হু হু বাতাস বইছে, চারপাশের গাছপালাগুলো দুলছে, হালকা বৃষ্টি পড়ছে। সাফার লম্বা চুলগুলো খোলা, বাতাসে দুলছে বাম ডাহান। বিশাল আঁচলটা মাঠে গড়াগড়ি খাচ্ছে। চোখ ভরা কাজল, ঠোঁটে ছুঁয়ে আছে হাসি। গালের একপাশে সেই সুন্দর টোলটাও মুখে পড়ে আছে। ঘন পাপড়িতে পানির ফোঁটা জমা হচ্ছে শিশির কণার মতো। সাফা চোখ ছাপটানিতে শিশির কণা গাল ছুঁয়ে পড়ছে। হঠাৎ নিভ্র সামনে এসে দাঁড়ায়, হাতগুলো পিছনে। মনে হচ্ছে কিছু একটা আছে। সন্ধ্যাবেলা, নিভ্রের মুখ তবুও উজ্জ্বল দেখা যাচ্ছে। ঠোঁটজোড়া প্রসারিত করে হাসছে। সাফা চকিতেই প্রশ্ন করে, এখানে কেন আপনি? আর হাতে কি? নিভ্র আবার হাসল। সাফা চোখমুখ কুঁচকে তাকাল। নিভ্র সাফাকে অবাক করে তার টোলটাতে একটা চুমু খেল। সাফা বেক্কেল হয়ে দাঁড়িয়ে যায়। নিভ্র আবার হেসে হাত পিছন থেকে এনে একটা কাচের বক্স বের করে। আর বক্সটাতে জোনাকিতে ভরা। সাফা অবাক হয়ে তাকিয়ে থাকে। নিভ্র বক্সটা নিচে রেখে সাফার হাত টেনে তাকে বসিয়ে দেয় সামনে। আর ওর এক হাত নিয়ে বক্সটা খুলে দেয়। সাথে সাথে জোনাকিগুলো উড়ে এসে সাফার হাতে গায়ে বসছে। তাদের আলোতে চারদিক আলোকিত হয়ে গেছে। নিভ্র সাফার দিকে এসে হঠাৎ তাকে জড়িয়ে নেয়। নিভ্র হকচকিয়ে বালিশ থেকে মাথা তুলে বিছানায় বসে পড়ে। তার সারা শরীর ঘামে একাকার। বুকে হাত দিয়ে সে জোরে জোরে নিঃশ্বাস নেয়। দু হাতে চুলগুলো পিছনে নিয়ে টেনে ধরে রাখে। ডাহান হাত দিয়ে চোখমুখ মুছতে শুরু করে। সে ভাবতে পারছে না সে কিভাবে এমন অদ্ভুত একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নটা যেন তাকে নাড়িয়ে রেখে দিয়েছে। বুকে হাত দিয়ে বসে আছে নিভ্র। বুকটা তার ধুপধুপ করে কাঁপছে, ধাক ধাক শব্দ করছে। নিভ্র কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। আপনার কফি? কারো মিষ্টি কণ্ঠে নিভ্র চকিতেই তার দিকে তাকায়। অবাক হয়ে বলে, তুমি আমার রুমে কিভাবে এলে? এমন একটা ভাব করছেন যেন আমি হাঁটতেই পারি না। পা যখন আছে তাহলে আমি হেঁটে আসতে পারি, বুঝলেন? সাফা কথা ঘুরাবে না। একবার স্বপ্নে, আবার এখন আমার রুমে এসে ডিস্টার্ব করছো। মানে কি এসবের? কেন বুঝেন না মনে কি? আর আপনি স্বপ্নেও আমাকে দেখেন নাকি? তাহলে তো আপনি আমার প্রেমে পড়ে গেছেন। নিভ্র চোখ লাল করে তাকালো। রাগে চিৎকার করে বলে, এই পাগল মেয়ে, যাও এখান থেকে। আমি নিভ্রনীল কারো প্রেমে পড়তে পারি না, বুঝলে? আর মেয়ে জাতির তো ভুলেও না। তাই নাকি? তাহলে আপনি কি ছেলে জাতির সাথে প্রেম করবেন বলে ঠিক করেছেন নাকি? মানে গে? ছি! বলেই হু হা করে হেসে উঠে। নিভ্র যেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে রেগে যাচ্ছে। এই মেয়েকে এখন তার কি যে করতে ইচ্ছে করছে সে বলে বুঝাতে পারছে না। নিভ্র রেগে গায়ের চাদরটা পাশে ছুঁড়ে দিল। বাম হাত দিয়ে কফির মগটা ধাক্কা দিয়ে ফ্লোরে ছুঁড়ে দিল। ঠাসঠাস করে একটা শব্দ হল। সাথে সাথে নিভ্র কানে রহমত চাচার চাপা চিৎকার ভেসে আসে। উনি চেঁচিয়ে বলে,
কি করছেন বাবা? আপনার কি হইছে? আপনার কি অসুখ করছে? এমন কইরা কথা কনকিলাই? আমি বাড়ির বেকেরে ডাকি আনি? আপনার শরীর দাও মনে হয় না ভালা? নিভ্রু ভূত দেখার মতো করে তাকায়। সে ভাবতেই পারছে না সাফা কই গেল। সে চারদিকে উকিঝুঁকি দিচ্ছে বারবার। সাফাকে খুঁজে চলেছে। তার স্পষ্ট মনে আছে সে এখানে কফির মগ হাতে সাফাকে দেখেছে, তবে সাফা গেল কই? কালকে হসপিটাল থেকে এসেই সে বিছানায় গা এলিয়ে দিয়েছে। তারপর থেকে সাফাকে চোখের সামনে দেখছে। আর সকালে তো তার স্পষ্ট মনে আছে সাফা তার রুমে এসেছে। তাকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছিল, তাহলে গেল কই? আর রহমত চাচা কখন এলো? নিভ্রু বিস্মিত চোখে রহমত চাচার দিকে তাকায়। কঠিন স্বরে বলে, চাচা এখানে কিছুক্ষণ আগে একটা মেয়ে ছিল না? রহমত চাচা হতভম্ব হয়ে তাকায় নিভ্রু দিকে। তারপর জবাব দেয়, না তো নিভ্রু বাবা, আমিই আসছি আপনার রুমে প্রথমে। আর এসেই দেখি আপনি আমারে কি কি যেন কইতেছেন। পাগল মাইয়া আরো কি কি যেন। কি হইছে বাবা নিভ্রু? নিভ্রু জবাব দিল না। সামনে আসা চুলগুলো দুই হাতে পিছনে টেনে ধরল। সে নিজেই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। নিভ্রু কিছুক্ষণ দীর্ঘশ্বাস নিল। তারপর শান্ত দৃষ্টিতে তাকাল রহমতের দিকে। সে এখনো ভয়ঙ্করভাবে তাকায় আছে নিভ্রু দিকে। নিভ্রু ঠান্ডা গলায় বলে, চাচা আপনি এখন যান। আর আমি যাই বলে থাকি না কেন কাউকে বলার প্রয়োজন নেই। এখন আপনি আসতে পারেন। রহমত কাজগুলো তুলে নিয়ে হাঁটা ধরে। নিভ্রু ঘরের বাইরে আসতেই সে একবার পিছনে ঘুরে তাকায়। আবার হাঁটা দেয়। সিঁড়ির কাছে আসতেই বেসামালভাবে অভ্রর সাথে ধাক্কা লাগে তার। অভ্র অবাক হয়ে বলে, চাচা তোমার কি হয়েছে? এভাবে এলোমেলো হয়ে হাঁটছ কেন? আর এত তাড়াহুড়া করে নামছ কেন? রহমত চাচা মনে জোশ পেয়েছে এমন একটা শ্বাস নিয়ে বলে, আরে অভ্র বাবা আর কইয়েন না, নিভ্রু বাবারে মনে হয় ভূতে ধরছে বুঝলেন। কেমন কেমন যেন করতাছে। কিছুক্ষণ আগে আমারে এক মাইয়া ভাইবা কি কি যেন কইছে। আবার কাপ ডা আছাড় দিছে। বুঝতাম পারতেছি না কিতা হইছে। আমি কই কি ভালা হুজুর দেখান লাগবো মনে হয়। সারাদিন তো রোগী মরা মানুষ গো লগে থাকে, তাই কই কি জিনে টিনে পাইছে কি নাকে জানে। কি সব বলছো চাচা? এই যুগে এসেও এমন ফাউল কথা কিভাবে বকো তুমি? এখন আর আমরা ছোট নেই, বড় হয়ে গেছি, তাই তোমার গল্পগুলো একটু আপডেট করো। বুঝলা চাচা? কথাটা বলেই অভ্র নিভ্রের রুমের দিকে এগিয়ে যায়। নিভ্র এখনো মাথায় হাত দিয়ে বসে আছে, তার মাথায় সত্যিই কিছু আসছে না। নিজের পাশে কারো অস্তিত্ব অনুভব করতে পেরে নিভ্র মাথা তুলে তাকাল। অভ্র নিভ্র পাশে বসে দুষ্টু হাসি দিয়ে বলে, কিরে তোকে নাকি ভূতে ধরেছে? কে বলেছে এই সব ফাউল কথা? কে? আর রহমত চাচা, তুই নাকি কোনো মেয়েকে নিয়েও কি সব বলছিলি? কিরে প্রেমে টেমে পড়লি নাকি? আরে বল বল, আমিও শুনি কে সেই রমণী। এমন কিছুই না। এই সব ফালতু কথা বলিস না তো, ভালো লাগে না এই সব। যা বলবো না। তবে শুন চাচ্চু তোকে আজ নিচে ডাইনিংয়ে দেখতে চায়। আসলে আজ নাকি তার প্রিয় বন্ধু আসবে। তার মেয়ে কিছু দিন থাকবে এখানে। হলো পেলেই চলে যাবে সে। উনার নাকি সিলেটে পোস্টিং হয়েছে, তাই সেখানে যাবে। মেয়েটার মা নেই আর ঢাকায় আত্মীয় স্বজনও নেই, তাই আমাদের বাসায় রেখে যাবে। যাই হোক চাচ্চু পরিবারের সকলকে দেখতে চায়, তাই তুইও থাকবি। তা না হলে চাচ্চু রাগ করবে। আচ্ছা। অভ্র বুঝতে পেরেছে নিভ্র কিছু নিয়ে টেনশনে আছে, তাই এত তাড়াতাড়ি আচ্ছা বলেছে, তা না হলে তার সাথে 2-3 বেলা কথা তো কাটাকাটি করতই। অভ্র চলে আসে। নিভ্রের হয়তো একা থাকার টাইমের প্রয়োজন। বাবা প্লিজ জজ, তুমি এখানেই থেকে যাও না। মারে থাকতে তো আমি তোমার চাইতেও বেশি চাই।
কিন্তু কিছু করার নেই, যেতে হবেই। কেসটা অনেক ইম্পর্ট্যান্ট। আর তোমাকে কিছুদিন ওখানে থাকতে হবে, তারপর হলো পেলে সেখানে চলে যাবে। বাবা, আমি কিভাবে থাকব তোমাকে ছাড়া? আমি তো সব সময় তোমার সাথেই আছি মা। চিন্তা করবে না, এখন সব গুছিয়ে নেও। সাফা মন খারাপ করে ব্যাগ গুছাতে থাকে। তার মোটেও ভালো লাগছে না আর একজনের বাড়িতে এভাবে অশ্রুইতার মতো থাকতে। সে তো তাদের চিনেও না, তবুও থাকতে হবে, কিছুই করার নেই। তার সাথে সবাই কেমন ব্যবহার করবে, এটা ভাবতেই তার ভয় করছে। অপরিচিত লোক তার একদম ভালো লাগে না। তার উপরে তারা নাকি অনেক বড় লোক, মন্ত্রীর বাড়ি নাকি। তার ভয় লাগছে, কিভাবে না জানি তাকে গ্রহণ করবে সবাই। ব্যাগ হাতে সিএনজি থেকে নেমে পড়ে শরীফ। মেয়ের এক হাত ধরে বিশাল বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। গেটের ভিতরে ডাকতেই সাফা অবাক হয়ে সব দেখছে। গেটের দুপাশে দুটি বিশাল গাছ রয়েছে, একটা গাছ কৃষ্ণচূড়া আর একটা গাছ হলুদ রাধাচূড়া। গেট থেকে সোজা সরু পথ, পিছঢালা রাস্তা, দুই পাশেই মাঠ, এক পাশে বাগান আর এক পাশে সবুজ ঘাসের বুকে বেতের চেয়ার টেবিল। সাফা তার বাবার হাত ধরে দাঁড়িয়ে ভাবছে, বাড়িটা এত বড়, তাহলে বাড়ির মানুষগুলোর মনটাও কি এত বড় হবে? হলে হবে, না হলে নাই, তার কি কিছুদিন পরে তো সে হলো পেলেই চলে যাবে। একটু কষ্ট করে থাকতে হবে আর কি। নিভ্র আজ হসপিটালে গেল না, তার বাবা বলেছে বাসায় থাকতে, তাই যেতে পারবে না। কফির মগ হাতে সে তার রুমের সামনের বারান্দায় দাঁড়ায়, কানে তার মোবাইল। হসপিটালের রোগীদের অবস্থা কেমন সে জানতে চাচ্ছে। হঠাৎ গেটের দিকে চোখ যেতেই সে বিরক্ত হয়। সকাল থেকেই সাফা তার স্বপ্নে এসে রুমে এসে নানাভাবে বিরক্ত করছে। বুঝতেই পারছে না কি করবে। নিভ্র এবার রেগে গেল। এটা আবার তার মনের ভুল ভেবে সে রেলিং থেকে সরে এলো। মেয়েটাকে দেখলেই মনের ভিতর 460 মেগাওয়াট বিদ্যুৎ দৌড়ে বেড়ায়। কিছুই বুঝতে পারছে না হচ্ছেটা কি। তার সাথে সাফা আর তার বাবা ঘরে ডাকতেই অবাক হয়। বাড়ির প্রতিটা লোকই প্রায় উপস্থিত। শাখাও তো এগিয়ে এসে শারিককে জাপটে ধরে। সাফা অবাক হয়ে দেখছে। ইফতিখার এগিয়ে এসে বলে, ভাই কেমন আছেন? ভালো ভাবি, ও আমার মেয়ে। সাফাকে দেখিয়ে সাফা এগিয়ে এসে সালাম দেয়। ইফতিখার তাকে জড়িয়ে নেয়। সাফা যেন হতভম্ব। এতটা আপন করে নিবে এটা সে ভাবতে পারেনি। সেও জড়িয়ে ধরে। মায়ের কথা মনে পড়ে তার খুব করে। ইফতিখারের গায়ে যেন সে মায়ের গন্ধটাই পাচ্ছে। সবাই এক এক করে তার সাথে কথা বলেছে। দুপুরে খেয়েই তার বাবা সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। সাফাকে দেখে রাফা এগিয়ে এসে বলে, সবার সাথে পরিচিত হয়েছ, কিন্তু আমার সাথে আর ভাইয়াদের সাথে এখনো হলে না যে? আচ্ছা, আগে আমি নিজের পরিচয় দিই। আমি রাফা, তোমার বড়, কিন্তু অনেকটাই রাফা আপু বলে ডাকতে পারো। আমি তুমি করেই ডাকব। আর উই যে আসছে, উনি আমার অভ্র ভাইয়া, তোমাদের ভার্সিটির টিচার। রাফার ইশারা দেখে সাফা অভ্র দিকে তাকায়। অভ্র এবং সাফা দুজনেই অবাক হয়। কিন্তু সাফা মনে মনে ভয় পাচ্ছে, যদি অভ্র বলে দেয় যে অভ্রকে ও ফেলে দিয়েছে তবে কি হবে? তাকে তো এই বাড়ির সবাই সাথে তার বাবাও উড়াধুনা দিবে। কথাটা ভেবেই সাফা চোখ নামায়। অভ্র অবাক হলেও তার ভালো লাগছে সাফাকে দেখে। অভ্র ওদের সামনে এগিয়ে আসে। রাফা সাফার গাল টেনে বলে, তুমি কিন্তু ভারী মিষ্টি মেয়ে। কি কিউট, একদম গোলুমলু, আর চোখগুলো কি সুন্দর নীলাভ, যেন নীল আকাশ তোমার চোখে। ঈশ্বস। রাফার কথায় সাফা লজ্জা পাচ্ছে। কেউ তার এভাবে প্রশংসা করলেই তার লজ্জা পায়। যদিও সে বাহিরে খুব চঞ্চল, কিন্তু বড়দের সামনে খুবই ভদ্র মেয়ে। সাফা ভয় আছে কখন না জানি তার কথা অভ্র বলে দেয়, আল্লাহ মালুম।
সাফা সরে আসতে চাইলে রাফা তাকে ধরে বলে, কোথায় যাচ্ছ? মিষ্টির দোকান। আমাদের সাথে তোমাকে থাকতে হবে, বুঝলা? আচ্ছা, আমাকে তোমার কেমন লেগেছে? সত্যি কথা বলবে? সাফা অবাক রাফার এমন মিশুক ব্যবহারে। সে ভাবতে পারছে না বড় পরিবার এত সুন্দর হয়। তার এমন পরিবার ভালো লাগছে। সবাই কত আপন হয়ে থাকে, কি সুন্দর মিলে মিশে থাকে। সাফা জবাব দেয়, আপনিও খুব ভালো আপু। আমার অনেক ভালো লাগছে। আসলে আমি সব সময় একা থাকি। আপনাকে পেয়ে ভালো লাগছে। যে কয়েকদিন থাকবো একজন ভালো আপু পেয়ে গেলাম। ভালো হয়েছে না? ওয়াও, তোমার ভয়েসও তো খুব মিষ্টি। তোমাকে তো আমি সব সময় আমাদের বাসায় রেখে দিব মিষ্টির দোকান। বলেই হেসে দেয়। সাথে সাফাও হাসে। অভ্র তাকিয়ে দেখে মেয়েটা যেখানে যায় হাসির ভান্ডার নিয়ে হাজির হয়। ক্লাসেও সবাই হাসে ওর কথা শুনে। বাচ্চা মেয়ে। ইফতিখার এগিয়ে এসে বলে, রাফা, তোমার পাশের রুমটা সাফার। ওকে নিয়ে যাও, ফ্রেশ হয়ে আসুক। হাত মুখ ধুয়ে। কাকি মা, আমার রুমে মিষ্টির দোকান থাকলে কি হবে? ইফতিখার অবাক হয়ে বলে, মিষ্টির দোকানটা কে? এই বাচ্চা মেয়েটাই মিষ্টির দোকান। ইফতিখার মুচকি হাসে। সাফা অবাক হয়ে দেখে এই হাসি সে কথায় যেন দেখেছে। কার সাথে যেন খুব মিল আছে। সাফা অদ্ভুতভাবে দেখছে ইফতিখারের হাসিটা। ইফতিখার বলে, তোর সাথে ঘুমালে মেয়েটা আলু ভর্তা হয়ে যাবে। যেভাবে তুই জাপটে ধরস। থাক মা, ও আলাদা থাকুক, তাছাড়া ওর হয়তো আলাদা থাকার অভ্যাস। বুঝলে? সাফা একবার বলতে চেয়েছে রাতে ঘুমাতে তার ভয় করে, যদিও মাঝে মাঝে। তখন সে বাবার কাছে ঘুমায়। এখন কোথায় ঘুমাবে ভাবছে। আবার আলুর ভর্তা হওয়ার কথা শুনে সে আর বলল না রাফার সাথে ঘুমানোর কথাটা। সাফা চুপ করে দাঁড়িয়ে আছে। অভ্র এগিয়ে এসে বলে, তুমি যে এত চুপ থাকতে পারো আমি জানতাম না। সাফা কথা না বাড়িয়ে বলে, দেখেন, আমি আপনাকে ফেলে দিয়েছি, এটা কিন্তু আপনি কাউকে বলবেন না। আমি কিন্তু অনেকবার সরি বলেছি। তাই আপনি যদি বলেন না তবে কিন্তু আমি। অভ্র হতবাক, এখনো মনে আছে এই মেয়ের। সে সাফাকে একটু ভয় লাগাতে চায়, তাই বলে দিলে কি করবে শুনি? আবার ফেলে দিব। কথাটা বলেই সাফা মুখ ভেঙচি দিয়ে একপাশে হয়ে যায়। অভ্র হাসে। সিঁড়ির খটখট শব্দে সবাই তাকায় সিঁড়ির দিকে। সাফার মনোযোগ তার ব্যাগের দিকে। নিভ্রু মোবাইলে কথা বলতে বলতে আসছে। শাখাও তো সিঁড়ির দিকে তাকিয়ে হেসে বলে, আমার ছেলে নিভ্রনীল। সাফা ব্যাগ থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। নিভ্রু মোবাইল কানে নিয়েই তাকায়। সাফা যেন ভূত দেখেছে এমনভাবে তাকায়। নিভ্রকে সে মোটেও আশা করেনি। অভ্রকে তো শুধু ফেলেছে, আর নিভ্রের সাথে আরও কি কি যে করেছে তার তো কোনো ইয়াত্তা নেই। তার উপর রাতেই চোর বলেছে। এখন কি হবে? সাফা একবার ঘরের দূরের দরজাটা দেখছে, একবার নিভৃর দিকে তাকাচ্ছে। সে যে কোনো সময় এক ভৌ দৌড় দিয়ে পালাবে এখান থেকে। তা না হলে এই দুই ছেলে মুখ খুললে তার উপর কি পরিমাণ যে ধুমধারাক্কা পড়বে সে ভাবতেও পারছে না। চলবে।